আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আপনাদেরকে কিছু মার্কেটে কিছু আপডেট নিয়ে, কিছু স্টক এবং ইন্ডেক্স আপডেট নিয়ে। ১ম এই বলি, আমার এই যে এই ভিডিওটা কোনো বাই সেল পরামর্শ না। এই যেকোনো স্টক বাই এবং সেল করবেন একান্ত নিজের পরামর্শ বা নিজের চিন্তাভাবনা অনুযায়ী। কারো কোনো পরামর্শ কোনো বাই সেল করা ঠিক না। আর এটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, এটা শিক্ষামূলক উদ্দেশ্যে কাজে লাগাবেন। আচ্ছা, প্রথমত বলি যে আমাদের মার্কেটে যদি টেকনিক্যালি দেখি তাহলে মার্কেটের যেটা হইছে, তো দেখেন যে সে কিন্তু টেকনিক্যালি মার্কেটটা এখন এমন এক জায়গা আছে যেখান থেকে বাড়ার সম্ভাবনাটাই বেশি বা ইন্ডেক্সটা ভালো সম্ভাবনাটাই বেশি। কারণ হচ্ছে দেখেন তার ১ নাম্বার কারণটা যদি বলি, একদম ১ নাম্বার কারণ দেখেন এখানে একটা বুলিশ আরএসআই ডাইভারজেন্স তৈরি করছে। আমরা জানি যখনই বুলিশ আরএসআই ডাইভারজেন্স তৈরি করে তখনই কিন্তু স্টকের বা মার্কেটের আপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয়ত দেখেন ম্যাকডিও তার কারেকশন শেষ করছে, ম্যাকডিও একদম শেষ পর্যায়ে আছে। এখান থেকে আপ হওয়ার সম্ভাবনা বেশি। এখন এইখানে টেকনিক্যালি একটা জিনিসের প্রবলেম আছে দেখেন, এই যে সবুজ কালারের যেই তীর চিহ্নটা দেখেন সেখানে ভলিউমটা দেখেন আর এখন বর্তমানে ভলিউমটা দেখেন। অর্থাৎ মার্কেটে এখন মেন যে প্রবলেম সেটা হচ্ছে মার্কেটে ভলিউম নাই। যদি ভলিউমটা চলে আসে মার্কেটে বা নতুন কেউ মানি ফ্লো ঢোকে তাহলে কিন্তু মার্কেটে এখান থেকে ভালো হওয়ারই কথা। কারণ আমাদের মার্কেট কিন্তু সাধারণত যারা একটু ফলো করেন ২-৩ বছর ধরে খেয়াল করবেন, ঈদের পরে কিন্তু মার্কেট একটু কিছু নতুন, নতুন ফ্রেশ মানি ঢুকে। কারণ ঈদের সময় বা রমজান মাসে টাকা বের হয়ে যায়, ঈদের পরে আবার কিছু টাকা ঢুকে মার্কেটে। তখন মার্কেটটা আবার কিছুটা হইলেও এইজন্য কি আবার চাঙ্গা হয়। এখন দৃষ্টিকোণ থেকে যে মার্কেট এখন চাঙ্গা হওয়ার টাইম চলে আসছে। এখন খুব যে অনেক ভালো হবে কিনা বা সাইডওয়েজ চলবে কিনা সেটা ভিন্ন বিষয়। তবে মার্কেট তার কারেকশনের শেষ পর্যায়ে চলে আসছে বলা যায় যেটা আরকি। সেল প্রেশার আর আপাতত ইনশাল্লাহ হবে না। আচ্ছা, আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমাদের শেয়ার মার্কেট প্ল্যানিং গ্রুপের ফেসবুক গ্রুপ। যদি আপনার কেউ জয়েন না হয়ে থাকেন জয়েন হতে পারেন। আচ্ছা, এইখানে দেখেন আরেকটা নিউজ আছে যে এই যে শিবলি রুবায়েত স্যার তিনি কিন্তু আবার ২য় মেয়াদে কিন্তু আবার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাইছেন। মানে এখনো গ্যাজেট হয় নাই, বাট কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর স্বাক্ষর সবকিছু কমপ্লিট, শুধু গ্যাজেট হওয়াটা বাকি আছে। আচ্ছা, এরপরে এই বিষয়গুলো যদি আমরা যোগ করি একের পর এক তাহলে কিন্তু মার্কেটে এখন একটা স্থিতিশীলতা আসার কথা। কারণ চেয়ারম্যান নিয়োগ নিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল, আমরা যুগান্তর পত্রিকায় দেখছিলাম। সরি, যুগান্তর না, আমরা সমকাল পত্রিকায় দেখছিলাম যে ২ টা গ্রুপ যারা চেয়ারম্যান স্যারের পক্ষ আর বিপক্ষে এটা নিয়ে নাকি একটা ঝামেলা চলতেছে। তাহলে যেহেতু তিনি আবার পুরো নিয়োগ পাচ্ছেন তাহলে এই দিকটা কিন্তু যে একটা মানে কি বলা যায় দোলাচল ছিল, দোলাচলটা কেটে যাওয়ার কথা। তো এই সমস্ত বিষয় মিলেও কিন্তু বলা যায় মার্কেট এখন পজিটিভ হওয়ার কথা ফান্ডামেন্টাল টেকনিক্যাল ২ সাইড থেকেই। আচ্ছা, এরপর আমরা যে স্টকটা নিয়ে জানবো সেটা হচ্ছে ওরিয়ন ফার্মা। দেখেন ওরিয়ন ফার্মা স্টকটা গত এই জায়গাটায় যে যদি আমরা একদম ১৯-২০ তারিখের দিকে সে কিন্তু ভালো দুটো সবুজ কেনে দিল, ভলিউমটাও একটু ভালো হলো। তারপর থেকে কিন্তু স্টকটা কিন্তু ওই একই রেঞ্জের ভিতরে আছে। এখন এই স্টকটায় যদি মনে করেন মার্কেট যদি পজিটিভ থাকে তাহলে এই স্টকটা এখান থেকে বাড়ার সম্ভাবনা বেশি, কারণ কমার সম্ভাবনা কম। সেটা যেহেতু নতুন করে মানি ঢুকছে এবং মানি ফ্লোটা কিন্তু বেরও হয় না, সে কিন্তু মানে একই জায়গায় আছে। সে কিন্তু যে সাপোর্টটা তৈরি করছে ৬৪ টাকার আশেপাশে, সেই সাপোর্টটা কিন্তু ভাঙে নাই। তো ৬৪ টাকার আশেপাশে যতক্ষণ এর থেকে নিচে না নামে ততক্ষণ ভয়ের কিছু নাই। এর আশেপাশে থাকলে ৮০ টাকা টার্গেট রাখা যায়। আর ৮০ টাকা টার্গেট প্লাস হলে তখন ৯০ টাকা। এখন এটা ৮০ থেকে ৮০ যাবে কি যাবে না বা ৯০ কবে যাবে এটা তো বলা তো কেউই বলতে পারবে না বর্তমান মার্কেট পরিস্থিতিতে। কিন্তু নতুন করে যদি মানি ফ্লো ঢোকে, নতুন করে মার্কেট যদি আপডেট হয় তাহলে স্টকটা এরকম ভালো হইতে পারে। আমি সেটা বলতে পারি। আচ্ছা, এবার আমরা যে স্টক সম্পর্কে জানবো সেটা হচ্ছে একমিপিএল। একমিপিএল স্টকটা আমরা রিসেন্টলি অনেকেই দেখছি যে একমিপিএল স্টকটা যেটা হয়েছে যে আমরা আগে আবার আমাদের ফেসবুক গ্রুপে আবার যাই। এই যে দেখেন একমিপিএল স্টকটায় মেন যে প্রবলেমটা হয়েছে ফান্ডামেন্টালি, সে হচ্ছে মাত্র ১ পয়সা করে ডিভিডেন্ড দিছে। তার আর্নিং ৯৬ পয়সা করে, কিন্তু সে অনলি ১ পয়সা করে ডিভিডেন্ড দিছে। যেটা আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে সাথে মানে কি বলা যায় যে মশকরা করার শামিল। আপনি অনলি ১ পয়সা ডিভিডেন্ড দিবেন, তাহলে একজন লোকের যদি ১,০০০ কেনা থাকে, ১,০০০ শেয়ার কেনা থাকে সে মাত্র ১০ টাকা ডিভিডেন্ড পাবে। এটা কেমন হলো? না, এত কম ডিভিডেন্ড আমি গত কয়েক বছরে আমার মনে পড়ে না কোনো
স্টক কমতেছে কিনা। আমার যেটা মনে হয়েছে যে এই কোম্পানিটা যেন জেডে না যায়, মানে তার জন্য মানে কোনো রকম একটা ডিভিডেন্ড দেওয়ার দরকার দিয়ে রাখলো আর কি, এটা করছে আর কি। আমি এটা নিয়ে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে শেয়ার মার্কেট প্ল্যানিং গ্রুপে, আপনি এটা চাইলে দেখে নিতে পারেন, ডিটেলস দেওয়া আছে। এখন এই স্টকটা একমিপিএল যেটা হয়েছে, সে যখন ডিভিডেন্ড যখন কম দিচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই তার ফান্ডামেন্টালি যখন কোনো স্টকে ডিভিডেন্ড যখন কম দিবে, তখন কিন্তু সেই স্টকটা কিন্তু তার ফান্ডামেন্টাল কি হবে, ফান্ডামেন্টালি ভাবে সে কিন্তু একটা ঝাঁকুনি খাবেই। স্বাভাবিকভাবে যেটা হয়েছে, স্টকটা একদম একটা গ্যাপ ক্রিয়েট করে এই যে একটা বিয়ারিশ কিকার তৈরি করে সে কিন্তু নিচের দিকে আসছে। এখন এটা আরো নামবে কিনা বা কত দূর নামবে এটা তো বলা সম্ভব না। কিন্তু এখানে আমি একটা পজিটিভ দিক দেখাই, আমি উইকলিতে কনভার্ট করে দিলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই স্টকটা কিন্তু মানে তার অল টাইম যে লো, অর্থাৎ সে যখন ইসে আসছিল যে আইপিওতে আসছিল, আইপিওতে আসার পরে সে কিন্তু এত কম কিন্তু আর কখনো নামে নাই। এই 20 টাকার আশপাশে কিন্তু কখনো নামে না, অর্থাৎ এই স্টকটা তো অল টাইম লো এর কাছাকাছি আছে। অর্থাৎ যদি আপনাদের কারো যদি এই অল টাইম লোর কাছাকাছি নেওয়া থাকে, আমি মনে করি তাদের আমার মনে হয় খুব একটা চিন্তা করার কিছু নাই। কিন্তু যাদের এই অল টাইম লো এর কাছাকাছি না কিন্তু উপরের দিকে কেনা আছে, তার তো ভাই এখন বুঝতে হবে 30 টাকা আশেপাশে কেনা, তো তো অবশ্যই কোনো টেনশন হওয়া স্বাভাবিক। কিন্তু যাদের আমি মনে করি যে 20 টাকা বা 22 টাকা আশেপাশে কেনা আছে, তাদের এত বেশি টেনশনের কিছু নাই। কারণ একটা স্টক কিন্তু ভাই কখনোই তার অল টাইম লো এর কাছাকাছি থাকবে না, অবশ্যই সেখান থেকে রিভার্স করবে। সে আজকে করুক, 2 মাস পরে করুক, কি 3 মাস পরে করুক, সে কিন্তু অবশ্যই এখানে রিভার্স করবে। ঠিক আছে? সেই হিসেবে আমি বলব যে এফপিপিএল এর বর্তমান কন্ডিশন যদি সে ডিভিডেন্ড খারাপ দিছে, তাহলে আগামী কিছুদিন হয়তোবা একটু স্লো যাইতে পারে। এটা স্বাভাবিক। এবং যখন এই সাধারণত দেখা যায় আমাদের মার্কেটে কোনো স্টকে ডিভিডেন্ড বা ইপিএস এর নিউজের ফলাফলটা থাকে ১ সপ্তাহ। ১ সপ্তাহ পরে আস্তে, আস্তে এটা স্বাভাবিক হয়ে যায়। অথবা আগামী সপ্তাহখানেক স্টকটার একটা মিশ্র প্রতিক্রিয়া যাবে, কিছু স্লো যাইতে পারে। তারপর ইনশাআল্লাহ আস্তে, আস্তে আবার সে ব্যাক করবে যদি মার্কেটটা যদি ভালো থাকে। আচ্ছা, এবার আমরা যে স্টকটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আলিফ। দেখেন আলিফ যেটা যদি আমরা একদম ভলিউমটাও দেখি, আমরা যদি ভলিউম অ্যানালাইসিস করি, সে ড্রাই হয়ে যাওয়ার পরে স্টকটাতে নতুন করে টাকা ঢুকছে। তাহলে এখন যদি এই টাকা যদি অব্যাহত থাকে ঢোকা এবং নতুন করে যদি তার বাই প্রেশারটা অব্যাহত থাকে, তাহলে টার্গেটটা কত হবে? তার আমি বলবো, আমি যদি 13.5 টাকা দিছি তার আগে রেজিস্ট্যান্ট অনুযায়ী, কিন্তু আমি আরো একটু কমাই বলবো যে এই জায়গাটা হলে বেশি ভালো হয়। অর্থাৎ 13 টাকা 30 পয়সা আগে তার যেই ছিল, মানে সোজা কথায় আগে তার যেই ফ্লোর ছিল, ফ্লোরটাকেই বলা যায় তার ফার্স্ট রেজিস্ট্যান্ট বলা যায়। অর্থাৎ বর্তমান দাম হচ্ছে 11 টাকা, 13 টাকা 30 পয়সা তার ফার্স্ট রেজিস্ট্যান্ট সে ফেস করবে, বা 13.5 টাকায় এই জায়গাটা যদি টিকে যায় বা এখানে বাধা পায়, তারপরে তার পরবর্তী অ্যানালাইসিস করতে হবে। এখানে যদি বাধা পেয়ে ফেরত আসে, তাহলে আবার 11টার দিকে আসবে। আর যদি বাধা টপকায় যায়, সে যদি ভালো ভলিউম ক্রিয়েট করে ভালো মানি ফ্লো ঢুকে যদি টপকায় যায়, তাহলে সে অবশ্যই তাহলে এখান থেকে আরো ভালো করবে। এখন এই ভালোটা কত পর্যন্ত করবে, তাহলে আপনি নেক্সট টার্গেটটা রাখতে পারবেন 14.5 টাকার আশেপাশে। আচ্ছা, এবার আমরা যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফরচুন। দেখেন ফরচুন স্টকটা নিয়ে আমরা কথা বলার আগে আমরা একটু আগে ফরচুনের একটা জিনিস দেখি। দেখেন এখানে পাশাপাশি ডিএসসিএক্স এবং ফরচুনের চার্ট দেওয়া আছে। দেখেন আমি যদি ভুলে না দিই, আপনি চিনতে পারবেন না কোনটা ডিএসসিএক্স কোনটা ফরচুন। মানে অনেকটা একদম একই রকম প্যাটার্ন, একই রকম সবকিছু। কারণ হচ্ছে ফরচুন হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড শেয়ার। মার্কেট ভালো থাকলে ফরচুন ভালো যাবে, মার্কেট খারাপ হলে ফরচুন খারাপ হবে। তবে এখানে হ্যাঁ অবশ্যই আমাদের মার্কেটে তো অনেক থাকে যে মার্কেটে টাকা ঢোকা লাগবে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিনিয়োগ না করলে বা স্মার্ট মানি না ঢুকলে স্টকের দাম বাড়ে না। এখন ফরচুনের যদি আমি এবার সূক্ষ্ম একটা অ্যানালাইসিস করি, দেখেন ফরচুনের প্রথমত সে কিন্তু একটা এই যে 40 টাকার আশেপাশে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। সে এখানে সাপোর্ট নয়তো রিভার্স করতে পারে, যদি সাপোর্ট নিয়ে নিতে পারে, নিজের নতুন মানি ফ্লো ঢোকে, সে সাপোর্টে রিভার্স করতে পারে। রিভার্স করলে কত ঢোকা হবে তার, যদি আমি রিভার্স করে, যদি করে, আমি বলছি না করবে, যদি করে, তাহলে তার একটা এই যে 50-57 টাকা আশেপাশে তার একটা রেজিস্ট্যান্ট হয়ে আছে। তারপর আর একটা রেজিস্ট্যান্ট হয়ে আছে যে আগে 64-62 টাকার দিকে। আর ছোট্ট মাইনর রেজিস্ট্যান্ট যদি বলেন, তাহলে মাইনর রেজিস্ট্যান্ট হচ্ছে 49-50 টাকায়। অর্থাৎ তার ছোটোখাটো রেজিস্ট্যান্ট হচ্ছে 49-50 টাকা। তার থেকে একটু যদি বড় রেজিস্ট্যান্ট ধরি ফরচুনের 57 টাকা, আর ফাইনাল রেজিস্ট্যান্ট বর্তমানে এই 65 টাকার আশেপাশে। এখন ফরচুনের সব কিছু নির্ভর করতেছে প্রথমত মার্কেটের উপরে, কারণ ইন্ডেক্স ভালো গেলে ফরচুন ভালো হবে এবং তার এবং নতুন করে মানি ফ্লো যদি ঢুকে তারপরে।
এটা হচ্ছে ফোর্সটা আপাতত অ্যানালাইসিস। আর যদি না ঢুকে তাহলে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আচ্ছা, এবার আমরা যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে ইটিএল। দেখেন, ইটিএল স্টকটা যদি আমরা মানে অ্যানালাইসিস করি, যে ইটিএল স্টকটা কিন্তু তার এইখান থেকে লাস্ট যেখান থেকে সে একটা দিছিল, সে কিন্তু 786% কারেকশন করার পরে ফিবোনাচ্চি অনুযায়ী 786% কারেকশন করার পরে সে কিন্তু এখন নতুন করে এই স্টকটা কিছু টাকা ঢুকছে গত লাস্ট ট্রেডের দিনে। এখন স্টকটা কিন্তু তবে সব কিছুই ঠিক আছে। তার এই যে আপনি আরএসআই দেখেন অনলি 46, তার যে ম্যাকডিটাও কিন্তু বলা যায় কারেকশনের কাছাকাছি, অতএব স্টকটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে যদি এইভাবে মানি ফ্লোটা ঠিক থাকে। যদি টাকা যদি বের না হয়ে যায় তাহলে স্টকটা যদি মানি ফ্লো ঠিক থাকে, তো বর্তমান দাম 14 টাকা, তাহলে টার্গেটটা কত টাকা করা যায়? 18 টাকা প্লাস মাইনাস। এই 18 টাকা প্লাস মাইনাস হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমি কিন্তু বলতেছি না এটা কোনো বাই সেল ডিসিশন না, আমি বর্তমান পজিশন অনুযায়ী তার রেজিস্ট্যান্টটা বলে দিচ্ছি। রেজিস্ট্যান্ট হচ্ছে 18 টাকা। যদি এখান থেকে যায় সে 18 টাকা একটা বাধা পাবে, কারণ সে এর আগে যে 18 টাকা কিন্তু ডবল টপ ক্রিয়েট করছে। এই ডবল টপ ক্রিয়েট করে সে কিন্তু দাম কমছে, অতএব এই জায়গাতে কিন্তু শক্ত একটা বাধা আছে বা রেজিস্ট্যান্ট আছে। অথবা এই স্টক যদি এখান থেকে বেড়ে যায় তাহলে 18 টাকা প্লাস মাইনাসে যে তাকে একটা শক্ত রেজিস্ট্যান্সের সম্মুখীন হইতে হবে। তারপর কি হবে না হবে সেটা পরের বিষয়। 18 টাকা পর্যন্ত যাইতে পারে যদি এটা না যায় আর কি। আচ্ছা, লাস্ট আমরা যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিডিএল। দেখেন, পিডিএল স্টকটা সে রিসেন্টলি সে যখন কারেকশন হলো, মার্কেট কারেকশনের পরে সে তার এই যে 12 টাকায় তার যে সাপোর্টটা আছে, এই যে সাপোর্ট জোন 12 টাকায় একটা সাপোর্ট, এটা তো বেশ শক্ত সাপোর্ট। এটা এই যে তার যে সাপোর্ট জোন আছে, এই 4টে সাপোর্ট জোন সাপোর্ট নিয়ে সে কিন্তু এখান থেকে রিভার্স করার চেষ্টা করতেছে। এখন যদি সে এখান থেকে রিভার্স করে এবং তার ম্যাকডিটাও ভালো পজিশনে আছে, কারেকশন লেভেল শেষ, আর এস অনলি 48, এইটা যদি সে রিভার্স করে কি করতে পারে, সে কিন্তু এখান থেকে এই যে 13 টাকা থেকে 15 টাকা ইজিলি যাওয়ার কথা। তার ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে 15.5 টাকা আশেপাশে, তারপর রেজিস্ট্যান্স আছে 17 টাকা। এখন সব কিছু যদি ঠিকঠাক থাকে, এখন যেভাবে টাকা ঢুকছে এটা যদি ঠিকঠাক থাকে, যদি কন্টিনিউ করে, তাহলে সে কিন্তু এই 15 টাকা 17 টাকা যাইতে পারে। আমি আবারও বলতেছি, আমার এই অ্যানালাইসিস কিন্তু কোনোটাই কিন্তু কোনো বাই সেল ডিসিশন না। আপনি বাই করবেন কি করবেন না এটা একান্ত আপনার ডিসিশন। জাস্ট আমি শিক্ষামূলক উদ্দেশ্যে অ্যানালাইসিস করে করে দিলাম। এবার আপনার একান্ত ডিসিশন আপনি নেবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট করবেন, বা আপনি নতুন কোনো স্টক সম্পর্কে জানতে চান কিনা বা নতুন কোনো শিখতে চান কিনা আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো, আমি যতটুকু বুঝি, যতটুকু স্বল্প জ্ঞান আল্লাহ আমাকে দিচ্ছে ততটুকু আমি আপনাদেরকে তার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।